গল্পটি শুরু হওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এতে আমাদের উৎসাহ বাড়বে। আমরা আরও নতুন নতুন গল্প আপনাদের জন্য নিয়ে আসতে পারবো। ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন। মা, আমি তো বলেছিলাম আমি আসি তোমায় নিতে। না রে বাবা, আমি পারবো। আমি শেষবারের মতো এই স্টেশন থেকে ট্রেন ধরতে চাই। এটাও তো আমার জীবনের একটা অধ্যায়। ঠিক আছে মা, তোমার যেমন ইচ্ছে। সাবধানে এসো, আমি অপেক্ষায় আছি। ঠিক আছে, আমি এখন ফোনটা রাখি। মা ফোনটা ব্যাগে রেখে একটু চেয়ে থাকেন প্ল্যাটফর্মের দিকে। 30 বছর ধরে এই শহর, এই রাস্তা, এই স্টেশনেই ছিল আমার সব। সকাল বিকেল, ভালো খারাপ সব এখানেই কাটলো। আজ সবার থেকে বিদায় নিচ্ছি। ছেলের বাড়ি যাচ্ছি, কলকাতার বাইরে। ডোরবেল বাজতেই রণ ছুটে এসে দরজা খোলে। মা দাঁড়িয়ে, হাতে ছোট ব্যাগ নিয়ে। চোখে মুখে ক্লান্তি, কিন্তু চেনা মুখ দেখে একটু প্রশান্তি জেগে ওঠে। এসো মা, ঘরে এসো, তোমার ঘর তৈরি আছে। রণ ব্যাগটা নেয়। মা ধীরে ধীরে ঘরে ঢোকেন। ততক্ষণে তানিয়া একটা গ্লাসে জল নিয়ে এগিয়ে আসে। মা, আপনি বসুন, আমি কিছু জল খাবার আর চা নিয়ে আসি। মা সোফায় বসেন, মুখে একটা হালকা হাসি, কিন্তু চোখের কোণে যেন প্রশ্নচিহ্ন ঝুলে থাকে। এই ঘরটা আমার হবে তো? এই নতুন দেওয়ালগুলো কি আমার শব্দ চিনবে? এই ঘরটা তোমার জন্য মা, তুমি যেমন চাইবে ঠিক তেমন করে সাজিয়ে নিও। আমি যা চাই এখনো কি তা পেতে পারি রে? বাড়ি নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে। শুধু জানলার ধারে মৃদু আলোয় মা বসে। বাতাসে শাড়ির আঁচল দুলছে। চিরচেনা ট্রেনের সেই শব্দ আজ আর নেই। রণ ঘরের ভিতর থেকে বেরিয়ে দেখে মা চুপচাপ বসে। ধীরে এগিয়ে আসে, মায়ের কাছে বসে। মা, ঘুমোওনি? না রে, ট্রেনের শব্দটা আজ আর শুনতে পাচ্ছি না। মনে হলো কিছু একটা রেখে এসেছি। মা, আমি জানি তুমি অনেক কিছু ছেড়ে এসেছো। আমি তোমাকে ঠিক করে কিছুই দিতে পারিনি। তুই যা দিয়েছিস তা আমি স্বপ্নেও ভাবিনি। শেষ ট্রেনটা আমি মিস করিনি রে রণ, ঠিক সময়ে তোকে পেয়েছি। নতুন বাড়ি, কিন্তু পুরনো অনুভব। সময়ের থেকে বড় কোনো বন্ধন নেই। তানিয়া রান্নাঘরে, ভ্রু কুঁচকে গ্যাসের পাশে দাঁড়িয়ে। কড়াইয়ের ঢাকনা রাখার শব্দটা একটু বেশি জোরে পড়ে। শোনো, মাকে একটু বুঝিয়ে বলো, আমি রান্নাঘরে কাউকে সহ্য করতে পারি না। সব জায়গায় হাত দেন, আমার একদম পছন্দ না। হয়তো অভ্যাস। এত বছর নিজের হাতে করেছেন তো সহজে ছাড়তে পারছেন না। তা বুঝি, কিন্তু এটাও তো ওনাকে বুঝতে হবে। এটা এখন আর ওনার স্কুলের স্টাফ রুম বা ওনার গ্রামের বাড়ি না, এটা আমার কিচেন। রণ চুপ করে যায়, কিছু বলতে চায়, গলায় যেন শব্দ আটকে থাকে। ধীরে বলে, তা ঠিক বলছো, আমি বলছি মাকে। কিন্তু সে আর কিছু বলে না। ভিতরে কোথাও এক ধরনের অসহায়তা জমতে থাকে। এই ঘরটা আমার জন্য খুলেছিল রণ, কিন্তু এই ঘরের কাজকর্মে আমি তো যেন অতিথি। অতিথির মতো চুপচাপ, না বলা কিছু অনুভব নিয়ে বসে থাকা। একটু আগে চায়ের কাপ নিজে ধুতে গেলে কি ঘটেছিল মনে পড়ে। মা, আপনি একটু বসে থাকুন না, রান্নাঘরে না গেলেই ভালো হয়। আমি বলেছিলাম আমার কিছু নিয়ম আছে, সেই নিয়মে না চললে রান্নার তালগোল লেগে যায়। আমি তো শুধু একটা কাপ ধুতে এসেছিলাম। তুমি ব্যস্ত তা দেখে ভাবলাম তোমায় একটু সাহায্য করি। সাহায্য করতে গিয়ে যদি কাজটাই নষ্ট হয়, তাহলে তো উল্টোটাই হয় মা। সবাই সবকিছু পারে না, মানিয়ে নিতে শিখতে হয়। ভুল হয়ে থাকলে ক্ষমা করো।
আমি সত্যিই হস্তক্ষেপ করতে চাইনি। আমি কাউকে রান্নাঘরে চাই না, এটুকু বোঝাই যথেষ্ট। মা আর কিছু না বলেই আস্তে উঠে বারান্দার একপাশে সরে গিয়ে বসেন। রোদ তার মুখে পড়ছে, কিন্তু একটু পাশ ফিরে তাকান, যেন আলোটা চোখে না পড়লে মনের জলটাও যেন কেউ দেখতে না পায়। তোর জন্য আলুর দমটা একটু আলাদা করে রেখেছিলাম রে, আগের মতো করে, তুই যেটা সবচেয়ে পছন্দ করতিস। রণ মুখে কিছু না বললেও চোখে জল চিকচিক করে ওঠে। খুব টেস্টি হয়েছে মা, অনেকদিন পর সেই স্বাদ পেলাম। মা ছেলের আলু প্রেম তো বিখ্যাত শুনেছি, ভাবছিলাম একটা ফুড ব্লগ খোলা যায় বুঝি। তুমি যেভাবে মজা করে কথা বলো, ঠাট্টা করো, সেটা তোমার কাছে সহজ, কিন্তু আমার ভেতরে কোথাও যেন সেটা আমাকে গুরুত্বহীন করে তোলে। আমি যেন এই বাড়ির পুরো ছবিটায় আস্তে আস্তে অদৃশ্য হয়ে যাচ্ছি। রণ তেমন কিছু টের পায় না, বা হয়তো বুঝেও কিছু বলে না। মা আস্তে করে নিজের প্লেট তুলে নিয়ে সিঙ্কে রাখেন। আলুর দমে শুধু স্বাদ থাকে না রে রণ, ওতে অনেকগুলো বছর থাকে। তোর শৈশব, আমার দুপুর, আর একটা চিমটে মা হওয়ার আনন্দ, সবটা একসাথে রান্না করি আমি। সূর্য অস্ত যাচ্ছে। বারান্দায় দুটো চেয়ার, একটায় মা বসে। রণ পাশে দাঁড়িয়ে বুঝতে পারে মা কেমন গুটিয়ে যাচ্ছেন, তবু চুপচাপ। কেমন লাগছে এখানে মা? ভালো রে, তোরা কাছে আছিস, সেটাই বড়। তানিয়াও ব্যস্ত থাকে তো, বুঝি। তুমি কিছু বলছো না কেন মা? কিছু তো খারাপ লাগছে, আমি জানি। সবকিছুই ঠিক রে রণ, শুধু বয়স বাড়লে মানুষ একটু বেশি চুপচাপ হয়ে যায়। রণ কিছু বলতে গিয়েও থেমে যায়। মায়ের এই পুরনো অভ্যেস, সব কিছু নিজে সামলে নেওয়া, অথচ মুখে না বলা। তানিয়া, মা তো খুব বেশি কিছু চায় না, শুধু একটু জায়গা, একটু নিজের মতো করে থাকতে দেওয়া। ওর জন্য একটু অ্যাডজাস্ট করে নিলেই তো হয়। তানিয়া থেমে যায়। গলায় কোনো জবাব নেই, চোখে একটু দ্বিধা। হয়তো প্রথমবার সে ভিতরে একটা খোঁচা অনুভব করে। সে কিছু না বলে শুধু থালা ধোয়ার আওয়াজে নিজেকে ব্যস্ত রাখে। কিন্তু রণ বুঝে যায় তানিয়ার নীরবতা এবার একেবারে ফাঁকা নয়, সেখানে একটা নরম অনুশোচনা ঢুকেছে। মা একা বসে আছেন বারান্দায়, পাশে একটা পুরনো নোটবুক খুলে রাখা। এই নোটবুকে প্রতিদিন কিছু লিখে যাচ্ছেন, একটা অভ্যেস, একটা নির্জনতা সামলানোর উপায়। তুমি এখনো লেখো মা? হ্যাঁ রে, কিছু লেখা, কিছু না লেখা, মাঝখানে যা জমে থাকে সেগুলোই রাখি এখানে। কি লিখলে একটু পড়ে শোনাবে? সব শব্দ শুনতে ভালো লাগে না রে, কিছু কিছু শুধু নিজের জন্য রেখে দিতে হয়। তানিয়ার ব্যবহার, আমার চুপ করে থাকা, সব বুঝি না, কিন্তু ঠিক করে বলতে পারি না। তুই কিছু বলিস না বলেই তো আমি লিখি রে। এই নোটবুকটা আমার একটা ঘর হয়ে গেছে। মা, তুমি কিছু বলো না, কিন্তু তোমার নীরবতাটাই কেমন চিৎকার হয়ে দাঁড়াচ্ছে। কিছু একটা বদলাতে হবে। বাড়ির দরজায় হঠাৎ একের পর এক বেল বাজে। রণ নিজে দরজা খুলছে বারবার। তানিয়া রান্নাঘর থেকে বেরিয়ে দেখে বাড়িতে আসছেন অনেক অচেনা মুখ। কেউ ফুলের তোড়া হাতে, কেউ একগুচ্ছ স্মৃতি নিয়ে হাজির। দিদিমণি, আমি অরিজিৎ, ক্লাস 8 সেকশন বি। আপনি আমায় জীবনে প্রথমবার বলেছিলেন আমি ভালো লিখি। আজ আমি একজন লেখক। দিদিমণি, আপনি যদি সেদিন আমার বাবাকে না বোঝাতেন, আমাকে পড়া ছেড়ে দিতে হতো। আপনার জন্যই আজ আমি আইসিইউতে কাজ করি। আপনি না থাকলে
আমি কলেজেই যেতাম না। এখন আমি একজন স্কুল টিচার। চেষ্টা করি আপনার মতো হতে। মা চমকে গেছেন। চেয়ার থেকে উঠে দাঁড়াতে গিয়েও স্থির হয়ে পড়েন। তার চোখে জল, গলার স্বর কাঁপছে। তবুও তিনি বলেন, তোমরা আমায় মনে রেখেছো? ভোলা যায় দিদিমণি, আপনার হাত ধরেই তো আমরা মানুষ হয়েছি। আজ আপনি যেখানে আছেন সেখানেই কৃতজ্ঞতা জানাতে এলাম। আমরা ঠিক করেছি প্রতি বছর এই দিনটা মিতা দিদিমণি দিবস হিসাবে পালন করব। মায়ের চোখে জল চিকচিক করে ওঠে। তানিয়া দূর থেকে দাঁড়িয়ে সব দেখছে নিঃশব্দে। তার চোখে বিস্ময়, হালকা কিছুটা লজ্জা আর একরকম মৃদু শ্রদ্ধাও, যা সে আগে কখনো অনুভব করেনি। এতগুলো মানুষ, এত ভালোবাসা, আমি জানতেই পারিনি মা কতখানি জায়গা জুড়ে আছেন। মা, আজ তোমার মুখটা দেখে বুঝলাম তুমি বুঝে গেছো, তাই তো? কি বুঝলাম রে? তুমি যে এখানে ঠিক কতটা প্রয়োজনীয়, শুধু আমাদের জন্য নয়, এই ঘরের জন্য। তানিয়া চুপচাপ রান্না করছে। কিছুক্ষণ পর নিজেই হঠাৎ মাকে ডেকে বলে, মা, আজ আপনি একটু মশলাটা দেখিয়ে দিন না। আপনার হাতের আলুর দম না হলে কাল দুপুরে ওরা চিৎকার করবে। মা প্রথমে কিছু বলতে পারেন না। হেমে গিয়ে তানিয়ার মুখের দিকে তাকিয়ে থাকেন কিছুক্ষণ। চোখে একটু বিস্ময়, একটু নরম আনন্দ। এইটাই তো আমার ছোট্ট চাল ছিল মা। আমি জানতাম ও যদি দেখে তুমি কতটা দরকারি, নিজেই তোমাকে ডেকে নেবে। তুই তোর মায়ের মতোই চালাক হয়েছিস রে রণ। মা, আপনি শুধু রান্না নয়, এই ঘরটাও আপনার জন্য অপেক্ষা করছিল। বুঝিনি। তুমি চা বানালে? আমি তো বানাতাম। আজ আমি বানাতে চাইলাম মা। আপনি তো আর অতিথি নন, আমাদের ঘরের মানুষ। একটু আপন করে নিতে শিখতে তো হবেই না? এই চা খুব চেনা স্বাদের লাগলো, যেন সময় বদলে গেল একটু করে। পাশের ঘর থেকে রণ চুপচাপ দাঁড়িয়ে দেখছে ওদের দিকে। কোনো কথা বলে না, শুধু একটা দীর্ঘ নিঃশ্বাসে যেন সে বলে ফেলে, আজ খুব শান্তি লাগছে।